তাহলে এই চ্যাপ্টারে দেখো লাস্ট টপিক হচ্ছে এটা, অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম বা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিজ। আর এখানে আমাদের আসবে ভ্যান্ট অফ গুণক বা ভ্যান্ট অফ ফ্যাক্টর। তো আমরা এ পর্যন্ত যে সংখ্যাগত ধর্মগুলো পড়লাম তার যে সূত্রগুলো আমরা পড়েছি সেখানে সবসময় একটা কথা বলা হয়েছে যে দ্রাব্য পদার্থটাকে কি হতে হবে, কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজী হতে হবে। এটা বারবার আমরা বলে এসেছি, এটা স্বাভাবিক সংখ্যাগত ধর্ম। তাহলে স্বাভাবিক সংখ্যাগত ধর্মের ক্ষেত্রে দ্রাব্য পদার্থটি কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত হয়। এক্ষেত্রে সংখ্যাগত ধর্মের মান সূত্র থেকে প্রাপ্ত মানের সমান হয়। অর্থাৎ আমরা যদি পরীক্ষা করি, এক্সপেরিমেন্ট করি, তাহলে কোনো একটা সংখ্যাগত ধর্মের আমরা মান যা পাবো আর রাউল সূত্র বা ভ্যান্ট অফ সূত্র থেকে যা পাবো দুটো সেম, সেই জন্য সেটা স্বাভাবিক। কিন্তু যদি দ্রাব্য পদার্থ তড়িৎ অবিশ্লেষ্য না হয়ে তড়িৎ বিশ্লেষ্য হয়, অসংযোজিত না হয়ে সংযোজিত হয়, তাহলে কিন্তু এই দুটো মান আর সমান হবে, তখনই সেটা অস্বাভাবিক হয়ে যাবে। তাহলে দ্রাব্য পদার্থ তড়িৎ বিশ্লেষ্য বা সংযোজিত হলে পরীক্ষালব্ধ মান সূত্র থেকে প্রাপ্ত মান, যেটাকে বলা হয় তাত্ত্বিক, পরীক্ষালব্ধ মানকে বলা হয় এক্সপেরিমেন্টাল, আর এটা তাত্ত্বিক বা থিওরিটিক্যাল। আর পরীক্ষালব্ধ মান হচ্ছে এক্সপেরিমেন্টাল। ঠিক আছে, পরীক্ষালব্ধ মানটাকে আমরা এক্সপেরিমেন্টাল বলি, আর সূত্র থেকে প্রাপ্ত মানটাকে তাত্ত্বিক বা থিওরিটিক্যাল বলি। অপেক্ষা ভিন্ন হয়। একে অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম বলে।
তাহলে সূত্র থেকে প্রাপ্ত মানের সঙ্গে যখন মিলছে না, আলাদা হচ্ছে, তখন সেটা দুরকম হতে পারে। হয় সূত্র যা বলছে তার থেকে কম হবে, অথবা সূত্র থেকে যা পাওয়া যাচ্ছে তার থেকে বেশি হবে, দুটো হতে পারে। তাহলে তড়িৎ কার ক্ষেত্রে কোনটা হবে? তড়িৎ বিশ্লেষ্য হলে পরীক্ষালব্ধ মান তাত্ত্বিক অপেক্ষা বেশি হয়, এবং সংযোজিত হলে বিপরীত হয়। যদি দ্রাবটা তড়িৎ বিশ্লেষ্য হয়, ভেঙে যায় দ্রবণে, তাহলে সেক্ষেত্রে পরীক্ষালব্ধ মানটা থিওরিটিক্যালের থেকে বেশি হবে, সূত্র থেকে যা পাওয়া যাবে তার থেকে বেশি হবে। আর যদি সংযোজিত হয় তাহলে বিপরীত হবে, অর্থাৎ পরীক্ষালব্ধ মান কম হবে, তাত্ত্বিক মান বেশি হবে। কারণটা কি? কারণ সংখ্যাগত ধর্ম কণার সংখ্যার উপর নির্ভরশীল। সমানুপাতিক। যদি দেখা যায় দ্রবণে কণার সংখ্যা বেড়ে গেছে, তাহলে তার সংখ্যাগত ধর্মের মান বেড়ে যাবে। যারা তড়িৎ বিশ্লেষ্য হয় তারা কি হয়? দ্রবণে বিয়োজিত হয়, একটা থেকে দুটো, তিনটে, চারটে কণায় ভেঙে যায় আয়নে, তাদের ক্ষেত্রে কণার সংখ্যা বেড়ে যাবে। ফলে তখন কি হবে? সংখ্যাগত ধর্মের মানটাও বেশি পাবো আমরা, কিন্তু থিওরিটিক্যালি সেটা ধরা হয় না। আমি একটা কণা নিচ্ছি বা 1 মোল নিচ্ছি, থিওরিটিক্যালি আমি গাঢ়ত্বটা 1 মোল বসাচ্ছি, 1 মোল বসিয়ে আমি ক্যালকুলেশন করছি, কিন্তু বাস্তবে সেটা দেখা গেছে 4 মোল হয়ে যাচ্ছে। যদি 4টে কণায় ভেঙে যায় একটা থেকে, তাহলে 4 মোল হয়ে যাচ্ছে, গাঢ়ত্ব সেখানে বেড়ে যাচ্ছে কণার। তার ফলে কি হচ্ছে? পরীক্ষালব্ধ মানটা বেশি হয়ে যাচ্ছে। আর যদি সংযোজিত হয়, দুটো থেকে একটা, তিনটে থেকে একটা হয়ে যায়, সেখানে কণার সংখ্যা কি হবে? কমে যাবে। তার ফলে সেখানে বিপরীত হবে, অর্থাৎ পরীক্ষালব্ধ মান কমে যাবে কিন্তু তাত্ত্বিক মান বেড়ে যাবে। উদাহরণ দেখো, NaCl। NaCl এর পরীক্ষালব্ধ মান তাত্ত্বিক অপেক্ষা প্রায় দ্বিগুণ। সোডিয়াম ক্লোরাইড একটা তড়িৎ বিশ্লেষ্য, এর পরীক্ষালব্ধ মান, সংখ্যাগত ধর্মের মান তাত্ত্বিক অপেক্ষা প্রায় দ্বিগুণ হবে। কেন? কারণ NaCl যখন আয়নিত হয়, একটা ভেঙে দুটো হয়ে যায়। এটা একটি কণা আর এটা দুটি কণা। যেহেতু কণার সংখ্যার উপর নির্ভরশীল, সুতরাং কণা দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে সংখ্যাগত ধর্মের মানও কি হবে? দ্বিগুণ হবে। যে কোনো সংখ্যাগত ধর্ম, 4টের মধ্যে আমরা যে কোনো একটা ধরতে পারি, সেটা দ্বিগুণ হয়ে যাবে। আর একটা উদাহরণ ধরো, আমরা সংযোজিত হওয়ার ক্ষেত্রে ধরতে পারি, সেটা ধরো বেঞ্জয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড এর অবশ্য বেঞ্জিন দ্রাবকে লেখো, বেঞ্জিন দ্রাবকে অ্যাসিটিক অ্যাসিড।
জলে নয় তো, বেনজিন দ্রাবকে অ্যাসিটিক অ্যাসিডের পরীক্ষালব্ধ মান তাত্ত্বিক অপেক্ষা অর্ধেক। কেন? কারণ এখানে সংযোজন হয়ে কণার সংখ্যা কমে যায়, দুটো মিলে একটা হয়। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH, এটা দুটো মিলে একটা হয়ে যায় CH3COOH, এটাকে বলে ডাইমার। একটা অণুকে বলে মনোমার, দুটো মিলে একটা হলে সেটাকে বলে ডাইমার। তো দুটো মিলে একটা হয়ে যাচ্ছে মানে কণার সংখ্যা কমে যাচ্ছে। এখানে দুটো কণা ছিল আর এখানে একটি কণা হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। সেই জন্য সংখ্যাগত ধর্মের মানটা কি হচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে। তো তাহলে এই কারণেই আমরা দেখছি সংখ্যাগত ধর্মটা অস্বাভাবিক হয়ে যাচ্ছে, অ্যাবনর্মাল। সূত্র থেকে যেটা পাওয়ার কথা সেটা পাওয়া যাচ্ছে না, বেশি অথবা কম পাওয়া যাচ্ছে। তাহলে এখন এদের ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব সংখ্যাগত ধর্মের মান? নাকি করাই যাবে না, হাল ছেড়ে দেব? হাল ছেড়ে না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। একটা গানের লাইন আছে তো এরকম, সুমন্না কার গান, হ্যাঁ, হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো। আমাদের আব্বাস সিদ্দিকী সাহেব যখন নলেজ সিটি তৈরি করে, বড় বড় সেই গেট করেছিল না রাস্তায়, জাঙ্গিপাড়ায় দেখেছিলাম এই কথাটা লেখা আছে, হাল ছেড়ো না বন্ধু। এবার দেখো এখানে একটা জিনিস বিষয়, আবার আণবিক ওজন কিন্তু সংখ্যাগত ধর্ম আমরা যেটা পড়লাম, যারা তড়িৎ বিশ্লেষ্য তাদের ক্ষেত্রে দ্বিগুণ হয়ে যাচ্ছে, আর যারা তড়িৎ সংযোজিত হচ্ছে তাদের ক্ষেত্রে অর্ধেক হয়ে যাচ্ছে। কিন্তু আণবিক ওজন আবার উল্টো হয়, তড়িৎ বিশ্লেষ্য যারা তাদের আণবিক ওজন অর্ধেক হয়ে যাবে, আর সংযোজিত যারা হবে তাদের আণবিক ওজন দ্বিগুণ হবে। যেহেতু সংখ্যাগত ধর্মের সঙ্গে দ্রাবের আণবিক ওজন, দ্রাবের আণবিক ওজনের সম্পর্ক ব্যস্তানুপাতিক। এটা কথাটা ঠিক বললাম না ভুল বললাম? ব্যস্তানুপাতিক। যে কোনো একটা তুমি ফর্মুলা দেখো আণবিক ওজন, লাস্ট আমরা যে অভিশ্রবণ চাপ করেছি সেখানে M2 সমান কি পাওয়া গিয়েছিল? হ্যাঁ, M2 সমান ছিল W ইন্টু RT/π/V। তাহলে এটা তো আণবিক ওজন দ্রাবের, আর এটা সংখ্যাগত অভিশ্রবণ চাপ। তাহলে এইগুলো যদি আমি কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে M2 ইজ প্রপোর্শনাল টু 1/π। তো যেমন আণবিক ওজনটা অভিশ্রবণ চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক, দ্রাবের আণবিক ওজন। এটা শুধু অভিশ্রবণ চাপ বলে নয়, বাষ্প চাপের আপেক্ষিক অবলম্বনের সঙ্গে ব্যস্তানুপাতিক, স্ফুটনাঙ্কের উন্নয়নের সঙ্গে ব্যস্তানুপাতিক, আর হিমাঙ্কের অবলম্বন। প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে ওই সংখ্যাগত ধর্মের মানটা নিচে আছে। ফলে এক্ষেত্রে কিন্তু সম্পর্কটা, সুতরাং তাই যেহেতু এটা ব্যস্তানুপাতিক, তাই এটা একটা ব্র্যাকেটে দেখিয়ে দেবে আর কি উদাহরণ হিসেবে। তাই তড়িৎ
বিশ্লেষের ক্ষেত্রে আণবিক ওজন এটা পরীক্ষালব্ধ, তাত্ত্বিক অপেক্ষা কি হবে? তাত্ত্বিক অপেক্ষা কি হবে? কম হবে। তাহলে NaCl এর ক্ষেত্রে তুমি আণবিক ওজন কত পাবে? যেমন NaCl এর আণবিক ওজন, NaCl তো একটা তড়িৎ বিশ্লেষক, এর ক্ষেত্রে আণবিক ওজন ওখানে সংখ্যাগত ধর্মের মান দ্বিগুণ হয়ে গিয়েছিল, তাহলে আণবিক ওজন অর্ধেক হয়ে যাবে। এর আণবিক ওজনটা 58.5 জায়গায় 29.25 হবে। বুঝতে পারলে? সংখ্যাগত ধর্মের মান দ্বিগুণ হয়ে যায় তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে, কিন্তু আণবিক ওজন অর্ধেক হয়ে যাবে। 58.5 পরিবর্তে এখানটা আমি উল্লেখ করে দাও, 58.5 পরিবর্তে 29.25 অর্ধেক হবে। আচ্ছা, আবার সংযোজিত হলে কি হবে? সংযোজনের ক্ষেত্রে পরীক্ষালব্ধ মান কি হবে? পরীক্ষালব্ধ মান বেশি হবে তাত্ত্বিক অপেক্ষা। যেমন অ্যাসিটিক অ্যাসিডে CH3COOH এর আণবিক ওজনটা কত হবে? ওর আছে 60, 60 পরিবর্তে কত হবে? 120 হবে, দ্বিগুণ হয়ে যাবে। যেহেতু কণার সংখ্যাটা কমে গেছে, 2 থেকে 1 হয়ে গেছে, সংখ্যাগত ধর্মের মান অর্ধেক হবে, কিন্তু আণবিক ওজন দ্বিগুণ হয়ে যাবে। 60 ছিল 120 হয়ে যাবে। তো তাহলে আমরা অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম ব্যাপারটা কি, কেন হয় সেটা বুঝতে পারছি। আর সেক্ষেত্রে তাত্ত্বিক এবং পরীক্ষালব্ধ মানের যে চেঞ্জটা হয়, কার ক্ষেত্রে কম হয় আর কার ক্ষেত্রে বেশি হয়, আমরা এটা পেলাম। এইবারে দেখো, তাহলে আমরা এখান থেকে আবার ভ্যান টপ গুলোকে আসবো। নর্মাল যেটা স্বাভাবিক, তাহলে আমরা ফর্মুলাগুলো যদি পড়ি, 1 নম্বর হচ্ছে P0 মাইনাস P/P0 সমান x2, এটা তো স্বাভাবিক ছিল। তারপরে ছিল ডেল্টা টিবি সমান AB ইন্টু M, রাউল্টের সূত্র। ডেল্টা টিএফ সমান KF ইন্টু M, আর পাই সমান CR, এগুলো সব স্বাভাবিক ছিল। এখন তড়িৎ অবিশ্লেষ্য আর সংযোজিত হলে, দ্রাব্য যদি সংযোজিত হয়, তাহলে সেক্ষেত্রে অস্বাভাবিকতা আসে। অস্বাভাবিকটা কি? তাহলে P0 মাইনাস P/P0 এটা নট ইকুয়াল টু x2। और P0 माइनस P/P0
comma I into delta TB not equal to KB into M, or delta TB equals to I into KB into M. Delta TF not equal to KF into M, or delta TF equals to I into KF into M. Pi not equals to CRT, or pi equals to I into CRT. তাহলে স্বাভাবিকের ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো বা গাণিতিক রূপগুলো অ্যাপ্লাই করেছি, অস্বাভাবিকের ক্ষেত্রে সেখানে আমাকে কি করতে হচ্ছে? আই দিয়ে গুণ করতে হচ্ছে। আইটা কি? আই হচ্ছে ভ্যান টপ গুণক। তাহলে এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক। স্বাভাবিকের ইংরেজি কি? নরমাল। আর অস্বাভাবিক অ্যাবনরমাল। তাহলে আমরা যদি ওই P0 মাইনাস P বাই P0 নর্মাল বাই P0 মাইনাস P বাই P0, না প্রথমে অ্যাবনর্মাল নাও, অ্যাবনর্মাল অ্যাবনর্মাল আর এটা নর্মাল। এই রেশিওটা তাহলে কত হবে? ওইটা বা এটা যদি করি কেন 1 বাই কেন? শুধু আই। একইভাবে ডেল্টা টিভি অ্যাবনর্মাল বাই ডেল্টা টিভি নর্মাল সমান আই। ডেল্টা টিএফ অ্যাবনর্মাল বাই ডেল্টা টিএফ নর্মাল equals to I. Pi abnormal by pi normal সমান I. হলো। আণবিক ওজন দিয়ে যদি লিখি কি হবে? উল্টে যাবে। M normal by M abnormal equals to আণবিক ওজনের ক্ষেত্রে শুধু উল্টো, বাকি সব কিন্তু উপরে অ্যাবনর্মাল আর নিচে নয়। উল্টো কেন হলো? যেহেতু সংখ্যাগত ধর্মের সঙ্গে আণবিক ওজনের সম্পর্ক কি? ব্যস্তানুপাত, সেজন্য ওটা উল্টো হয়ে গেল। তাহলে দেখো এই যে ভ্যান টপ গুণক, ভ্যান টপ গুণকের যে সংজ্ঞা ডেফিনেশন, সেটা আমরা এখান থেকে দিতে পারি। প্রথমে ভ্যান টপ সংজ্ঞাটা অভিশ্রবণ চাপ দিয়ে দিয়েছিলেন যে এই যে পাই অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল মানে যেটা আমরা পরীক্ষা লব্ধ, ঠিক আছে? অ্যাবনর্মাল মানে যেটা আমরা পাচ্ছি পরীক্ষা করে, আর নর্মাল মানে যেটা সূত্র থেকে পাওয়া উচিত, সেটা হচ্ছে থিওরিটিক্যাল। তাহলে এটা এক্সপেরিমেন্টাল আর এটা থিওরিটিক্যাল। তাহলে ভ্যান টপ প্রথমে যে সংজ্ঞা দিয়েছিলেন ভ্যান টপ গুণকে, সেটা হচ্ছে ওই দ্রবণে যদি কোনো দ্রাব্য তড়িৎ বিশ্লেষ্য বা সংযোজিত হয়, সেক্ষেত্রে তার পরীক্ষালব্ধ অভিশ্রবণ চাপ এবং তাত্ত্বিক অভিশ্রবণ চাপের অনুপাতকে বলা হয় আই। তাহলে আই ইজ দা, আই হলো
পরীক্ষালব্ধ এবং তাত্ত্বিক অভিস্রবণ চাপের অনুপাত অথবা আই হলো পরীক্ষালব্ধ এবং তাত্ত্বিক যে কোনো সংখ্যাগত ধর্মের অনুপাত, অথবা আই হলো তাত্ত্বিক এবং পরীক্ষালব্ধ আণবিক ওজনের অনুপাত। তিনটে দিয়ে আমরা বলতে পারি, তিন ভাবে বলতে পারি আইকে। একটা হচ্ছে অভিস্রবণ চাপ দিয়ে, যেটা প্রথমে ভ্যান টপ বলেছিলেন। আর একটা হচ্ছে, এটা আমরা দেখলাম যে কোনো সংখ্যাগত ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য। আর একটা আমরা দেখলাম যে আণবিক ওজন দিয়ে। ঠিক আছে, তাহলে আই সমান বাই অবজার্ভড বাই পাই থিও সমান del P observed by del P theo, delta TV observed by delta TV theo, delta TF observed by delta TF theo, M theo by M observed. Observed মানে প্র্যাকটিক্যাল, এক্সপেরিমেন্টাল, পরীক্ষালব্ধ। OBS মানে অবজার্ভড, আর THEO মানে থিওরিটিক্যাল। তাহলে সংখ্যাগত ভ্যান টপ গুণক কাকে বলে, এইভাবে তুমি সংজ্ঞা দিবে। যে কোনো একটা দিয়ে সংজ্ঞা দিতে পারো, অভিস্রবণ চাপ দিয়ে দিতে পারো, সংখ্যাগত ধর্মে অনুবাদ দিয়ে দিতে পারো। এছাড়াও দেখো, আমরা এছাড়া যেহেতু সংখ্যাগত ধর্ম ইজ প্রপোর্শনাল টু কণার সংখ্যা, তাই আই সমান সংযোজিত বা বিয়োজিত হবার পর কণার সংখ্যা বাই সংযোজিত বা বিয়োজিত হবার পূর্বে কণার সংখ্যা। এটা দিয়ে আমরা আইকে ডিফাইন করতে পারি। অর্থাৎ দ্রবণে সে সংযোজিত বা বিয়োজিত হবার পর কণার সংখ্যা কত হলো, আর প্রথমে একদম শুরুতে কত ছিল, যখন বিয়োজন ঘটেনি বা সংযোজন ঘটেনি কত ছিল, এই দুটো রেশিওকেও আমরা আই বলতে পারি। ঠিক আছে, এইবারে তিনটে কেস হয়। দেখো, আই এর মান কখন একের কম আর একের বেশি হয়। আই এর মান কখন একের কম
এবং একের বেশি হয়। উদাহরণ দিয়ে দেখাও, এটা অনেক সময় প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আই সমান আমরা কি বলেছি? প্রথমে আই সমান দেখে নাও, যে কোনো একটা সংখ্যাগত ধর্ম যদি ধরো, পাই অবজার্ভ বাই পাই থিওর, এইটাই যদি আমরা ধরি, বা সাধারণভাবে যদি লিখি, পরীক্ষা লব্ধ সংখ্যাগত ধর্ম বাই তাত্ত্বিক সংখ্যাগত ধর্ম, আই সমান এইটা। আর এর সঙ্গে যদি আমি আণবিক ওজনটা ধরি, তাহলে তাত্ত্বিক আণবিক ওজন বাই পরীক্ষালব্ধ আণবিক ওজন। তাহলে কখন 1 হবে? এই দুটো মান যখন সেম হয়ে যাবে, বা এই দুটো মান যখন সেম হয়ে যাবে, তখনই তো 1 হবে। সেটা কাদের ক্ষেত্রে হয়? তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত, তবে তো হবে, তাই তো? তাহলে তড়িৎ দ্রাব্য পদার্থ, 1 নম্বর কেস ধরো, এটা 1 নম্বর কেস, দ্রাব্য পদার্থ তড়িৎ অবিশ্লেষ্য বা অসংযোজিত হলে আই সমান 1, এম সমান এম থিও সমান এম অবজার্ভ হয়। ওইটা ওর সঙ্গে লিখে দেবে। আই সমান 1 হয়, আর এম থিও সমান এখানে ব্র্যাকেটে লিখে দেবে, এম থিও সমান এম অবজার্ভ। উদাহরণ কার ক্ষেত্রে হয় এটা? চিনি দ্রবণ, ইউরিয়া দ্রবণ, গ্লুকোজের দ্রবণ, কারণ এরা তো সংযোজিত হয় না, বিয়োজিতও হয় না, ফলে কণার সংখ্যা যা আছে তাই, বাড়বেও না কমবেও না। সেই কারণে এদের ক্ষেত্রে আই এর মান 1 হবে। একটা হয়ে গেল। সেকেন্ড কেস, কখন 1 এর কম হবে বলো তো দেখি? 1 এর কম কখন হবে? আয়ের মানটা উপরটা বেশি হলে না নিচেটা বেশি হলে? নিচেরটা বেশি। তার মানে তাত্ত্বিক মান যখন পরীক্ষা লব্ধের থেকে বেশি হবে, তো সেটা কাদের ক্ষেত্রে হয়? তাত্ত্বিক মান বেশি, পরীক্ষালব্ধ মান কম, কার ক্ষেত্রে হয়? ভেঙে গেলে না সংযোজিত হলে? সংযোজিত। তাহলে দ্রাব্য পদার্থ সংযোজিত হলে I less than 1 হয়। আচ্ছা, তাহলে m এর সম্পর্ক কি হবে? কোনটা বেশি হবে, থিওটা না অবজার্ভ? হ্যাঁ,
এম থিওটা পরীক্ষালব্ধ যদি মান কম হয় তখন তো এটা হচ্ছে, তাহলে এটা কমে যাওয়া মানেই তো আণবিক ওজন বেড়ে যাওয়া, তাহলে অবজার্ভটা বেশি। বোঝা গেল? হ্যাঁ, অবজার্ভটা বেশি, থিওরিটিক্যালটা কম। এর উদাহরণ কি হবে? সংযোজন আমি একটা উদাহরণ দেখিয়েছি, বেঞ্জিনে দ্রবীভূত অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ। অ্যাসিটিক অ্যাসিড এবং ওখানে দেখেছি আমরা দুটো মিলে একটা হয়ে যাচ্ছে, সংযোজন হচ্ছে। সুতরাং সেখানেই এইটা হবে আই এর মান লেস দ্যান 1 হয়ে যাবে। আর 3 নম্বর কেস, আই এর মান তাহলে গ্রেটার দ্যান 1 কখন হবে? যখন এইটা বেশি হবে, পরীক্ষালব্ধটা বেশি হবে। সেটা কার ক্ষেত্রে হয়? তড়িৎ বিশ্লেষ্য হলে, তাই তো? দ্রাব্য পদার্থ তড়িৎ বিশ্লেষ্য হলে আই গ্রেটার দ্যান 1, এবং সেক্ষেত্রে এটা বেশি হওয়া মানেই আণবিক ওজন কমে যাবে। তাহলে এম থিও গ্রেটার দ্যান এম অবজার্ভ হবে। উদাহরণ তার ক্ষেত্রে NaCl এর জলীয় দ্রবণ। NaCl এর জলীয় দ্রবণের ক্ষেত্রে আমরা জানি সংখ্যাগত ধর্মের মান বেড়ে যায়, অর্থাৎ পরীক্ষালব্ধটা বেশি, তাত্ত্বিকটা কম। সেক্ষেত্রে এটা, এই প্রশ্নটা প্রায় আসে, কখন এক হয়, কার ক্ষেত্রে এক হয়, কখন একের কম হয়, কার ক্ষেত্রে হয়, একের বেশি কখন হয়, কার ক্ষেত্রে হয়, এই প্রশ্নটা প্রায় দেওয়া হয়। ক্লিয়ার হয়েছে তো এটা? তাহলে আবার দেখো, বুঝিয়ে দাও কোন জায়গাটা ক্লিয়ার হয়নি বলো। এইটা বুঝতে পারলি এমটাও হবে, এম এর সঙ্গে উল্টো সম্পর্ক। আচ্ছা, তাহলে হ্যান্ড অফ গুণকের ব্যাপারটা আমরা ভাবছি কখন? অস্বাভাবিক সংখ্যাগত ধর্মের ক্ষেত্রে, সেখানেই আসছে। তাহলে এই সূত্রগুলোই আমরা সেখানে অ্যাপ্লাই করব, শুধু আইটাকে গুণ করে দিতে হবে। এখন আই এর সঙ্গে আয়নায়ন মাত্রা আয়নায়ন মাত্রার যেটা আলফা বলা হয় সম্পর্ক। যেহেতু আমরা বললাম যে যারা তড়িৎ বিশ্লেষ্য হয় তারা আয়নিত হয়ে যায়, সেখানে আই আসছে, তাহলে আই এর সঙ্গে নিশ্চয়ই ওই আয়নায়নের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? তুমি ধরে নাও, ধরি একটি অণু আয়নিত হয়ে n সংখ্যক অণু আয়ন তৈরি করে। একটা অণু থেকে ভেঙে n সংখ্যক আয়ন তৈরি হচ্ছে, আর ধরে নিচ্ছি এবং আলফা সমান আয়নায়ন মাত্রা। ডিগ্রি অফ আয়নাইজেশন, এটা তোমরা ক্লাস 11-এ সাম্যাবস্থা চ্যাপ্টারে সেই অ্যাসিড ক্ষারক সাম্য পড়েছিল, সেখানে আয়নায়ন মাত্রা ছিল। মৃদু অ্যাসিডের আয়নায়ন মাত্রা, মৃদু ক্ষারকের আয়নায়ন মাত্রা আলফা দিয়ে লেখা ছিল তো। এবারে তাহলে দেখো, যদি তোমার আলফাটা আয়নায়ন মাত্রা, আলফা মানে কি? এই যে আলফা আয়নায়ন মাত্রা, আলফাটা কি?
আলফাটা একটা ভগ্নাংশ বা একটা রেশিও। বিয়োজিত কণার সংখ্যা বা বিয়োজিত অণুর সংখ্যা বাই মোট অণুর সংখ্যা, এটা হচ্ছে আলফা। এখানে ছোট্ট করে লিখে দিতে পারো আলফা সমান বিয়োজিত অণুর সংখ্যা বাই মোট অণুর সংখ্যা। যারা তীব্র তড়িৎ বিশ্লেষ্য তাদের আলফার মান 1 হয়ে যায়, কারণ তুমি যদি 100টা নাও 100টাই ভেঙে যাবে। কিন্তু যারা মৃদু তড়িৎ বিশ্লেষ্য তাদের ক্ষেত্রে আলফার মান কিন্তু একটা ভগ্নাংশ হয়ে যাবে। 100টা তুমি যদি নাও তাহলে দেখা যাবে 40টা কি 50টা কি 60টা ভাঙছে, 100টা ভাঙছে না। তাহলে সেক্ষেত্রে সেটা ভগ্নাংশ হয়ে যাবে। নিচে 100 আর উপরে 50, 60 বা 70 যাই হোক, একটা ভগ্নাংশ। তাহলে আলফা হচ্ছে একটা ভগ্নাংশ, যেটা দিয়ে আমরা মোট কতগুলো অণু ভেঙেছে বলতে পারি। ধরো কারো আলফার মান হচ্ছে তোমার 1/2। তুমি যদি 20টা কণা নাও তাহলে কটা ভেঙেছে? 20 × 1/2, 10টা ভেঙেছে। ঠিক আছে, তাহলে আমি এখানে আলফা ধরে নিয়েছি, এটা আয়নন মাত্রা, আলফার একটা যা মান হবে ভগ্নাংশ। এবার আমি নিয়েছি একটা অণু, সে আবার n সংখ্যক আয়ন তৈরি করছে। তাহলে বিয়োজিত হওয়ার পর কণার সংখ্যা কত হবে বলো তো? হ্যাঁ, একটা অণু নিয়েছি, একটা অণু ভেঙে এনটা হয়, হ্যাঁ, আর আয়নন মাত্রা হচ্ছে আলফা। তারপর প্রথমে তুমি আগে দেখো, এই যে 20টার অণু নিয়েছি বললাম, তাহলে এখানে আমি 20-র জায়গায় 1 বসাবো। আর আলফার মান 1/2 ধরেছিল, ইন্টু 1/2 করেছিলাম, এখানে আলফা ধরছি। তার মানে বিয়োজিত, তাহলে প্রথমে এটা না লিখে বিয়োজিত অণুর সংখ্যা আগে লেখো, কটা অণু বিয়োজিত হয়েছে। এখানে তুমি বললে 20 × 10টা অণু বিয়োজিত হয়েছে, যেহেতু আলফার মান 1/2। তাহলে আমি বলবো 1 × আলফা সমান আলফা সংখ্যক অণু বিয়োজিত হয়েছে। এইবার বিয়োজিত হবার পর কণার সংখ্যা সমান একটা ভেঙে এনটা হয়, আলফা সংখ্যক ভেঙেছে, বিয়োজিত হয়েছে, তারা কটা হবে? এন আলফা। বোঝা গেল কিনা? দেখো এখানে প্রথম কথা আমি নিয়েছি একটা অণু, একটা কি যাই হোক, এখানে ধরে নিচ্ছি একটা, সহজ করার জন্য একটা। আলফা যদি তার আয়নন মাত্রা হয় তাহলে কতগুলো অণু ভেঙেছে সেটা হবে অণুর সংখ্যা ইনটু আলফা। যেমন এখান থেকে উদাহরণ দিয়ে আমি দেখালাম, 20টা অণু নিয়েছিলাম আর আলফার মান হচ্ছে 1/2, তাহলে কটা অণু ভেঙেছে? 20 × 1/2, 10টা। তাহলে এখানে 20-র জায়গায় আমি নিচে একটা অণু, আর আলফার মান এখন নিয়ে বসাইনি, আলফা দিয়েই বসাচ্ছি। তাহলে 1 × আলফা পরিমাণ অণু ভেঙেছে। তাহলে বিয়োজিত অণুর সংখ্যা আলফা। এবার একটা অণু ভাঙলে এনটা আয়ন হয়, তাহলে আলফা অণু যদি ভাঙে এন আলফা পরিমাণ আয়ন হবে, তাহলে কণার সংখ্যা এন আলফা হয়ে যাবে। বিয়োজিত হবার পর বিয়োজিত হবার পর দিলে হবে না, আমাদের বিয়োজিত কণার সংখ্যা বলতে হবে। বিয়োজিত, আচ্ছা ঠিক আছে, কণার সংখ্যা দিয়ে দেয়। এইবারে অবিয়োজিত অণু কটা আছে? তাহলে
তুমি নিয়েছিলে একটা আর ভেঙেছে আলফা সংখ্যক, তাহলে কটা বাকি আছে ভাঙতে? 1 মাইনাস আলফা। বুঝতে পারলে কিনা দেখো, তুমি নিয়েছো একটা আর বিয়োজিত অণু হচ্ছে আলফা, আলফা সংখ্যক ভেঙেছে, তাহলে এখন কটা পড়ে আছে? 1 মাইনাস আলফা। এইবার এখন দ্রবণে মোট কণার সংখ্যা কত হবে? যে কটা পড়ে আছে প্লাস ভেঙে যে কটা হয়েছে, তাই তো? মোট এটাই হবে। ভেঙে হয়েছে এন আলফা আর পড়ে আছে 1 মাইনাস আলফা, তাহলে এখন দ্রবণে মোট কণার সংখ্যা তো এটা হবে। এইবার তুমি আই এর ফর্মুলায় চলে যাও। আই এর আমরা একটা ফর্মুলা দিয়েছিলাম, তারপর আই সমান আমরা লিখেছিলাম বিয়োজনের পরে কণার সংখ্যা বাই শুরুতে কণার সংখ্যা। তো শুরুতে তো আমি একটা নিয়েছি, আর বিয়োজনের পর এখন মোট কত হলো? 1 মাইনাস আলফা প্লাস এন আলফা। তাহলে নিচে যেহেতু 1 আছে, দেয়ারফর আই সমান কি দাঁড়াচ্ছে? 1 মাইনাস আলফা প্লাস এন আলফা। এখান থেকে তুমি আলফা যদি কমন নাও, আচ্ছা এটাকে এইদিকে নিয়ে চলে এসো, আর আই মাইনাস 1 সমান কি দাঁড়াবে? এন আলফা মাইনাস আলফা সমান আলফা যদি কমন নিয়ে নাও এন মাইনাস 1। দেয়ারফর আলফা সমান আই মাইনাস 1 বাই এন মাইনাস 1। এই ফর্মুলাটা তোমাদের মুখস্থ রাখতে হবে। ফর্মুলাটা কি করে আসছে পরীক্ষায় খুব একটা দেয় না, তবে ইদানিং দিতেও পারে, করে রাখতে হবে। তবে ফর্মুলাটা মনে রাখতে হবে মেনলি অঙ্ক করার জন্য। আর প্রতিষ্ঠা করো বললে তাহলে এইভাবে করতে হবে। আই এর মূল ফর্মুলা আমরা বলেছি, যেহেতু আমরা বলেছিলাম যে পরীক্ষালব্ধ সংখ্যাগত ধর্ম বাই তাত্ত্বিক, তো সংখ্যাগত ধর্মটা আবার কণার সঙ্গে সমানুপাতিক। তাহলে বিয়োজিত যদি কেউ হয়, সেই বিয়োজনের পরে মোট কণার সংখ্যা কত হলো আর শুরুতে কত ছিল, সেটা হচ্ছে আই। সেখান থেকে আমরা মানগুলো বসে এটা পেয়ে গেলাম। এটা গেল। তাহলে দেখো আলফার সঙ্গে আয়ের সম্পর্ক বা আয়নায়ন মাত্রার সঙ্গে আয়ের সম্পর্ক। আর একটা হতে পারে কি? সংযোজন। সংযোজন মাত্রা, যেটাকে আমরা এক্স দিয়ে লিখি। ঠিক আছে, এক্স দিয়ে লিখছি। আচ্ছা, এখানে আমরা এরকম ধরে নেবো একটা। প্রথমে ধরে নেবে, দেখো এটা হয়েছে লেখা, লেখো এখানে আমরা কি ধরবো? সংযোজন মাত্রা তো এক্স ধরেছি, এখানে ধরি এন সংখ্যক, ধরি এন সংখ্যক অণু সংযোজিত হয়ে এন সংখ্যক অণু সংযোজিত হয়ে একটি অণু গঠন করে, একটি
অণু গঠন করে। আর এক্স হচ্ছে তার সংযোজন মাত্রা। তার মানে এন, এখানে আমি যদি একটা এ ধরে নিই যৌগটাকে, সেখান থেকে হয়ে যাচ্ছে এ এন। এ হলো একটা এ দ্রাব পদার্থ, তার এন সংখ্যক কণা যুক্ত হয়েছে, হয়ে গিয়ে একটা হয়েছে, এন হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা ঠিক ওই নিয়মে বের করব। দেখো, প্রথমে আমরা কি বের করব, যে সংযোজিত অণুর সংখ্যা কত। ওখানে আমরা প্রথমে বের করেছিলাম বিয়োজিত অণুর সংখ্যা, সেটা আমাদের হয়েছিল এন আলফা, শুধু আলফা হয়েছিল। এখানে সংযোজিত অণুর সংখ্যা কত? হ্যাঁ, কত হবে? এক্সটা তো সংযোজন মাত্রা, এক্স হচ্ছে তোমার সংযোজন মাত্রা। এখানেও হ্যাঁ, এখানেও তুমি ধরে নাও প্রথমে একটা অণুই নেওয়া হয়েছে। হ্যাঁ, এখানেও একটা অণুই নেওয়া, একটা অণু দিয়ে আমরা করব। তাহলে একটা অণু নিয়েছি, এবার আমরা বলছি তার সংযোজন মাত্রা হচ্ছে এক্স। তাহলে সংযোজিত অণুর সংখ্যা 1 ইন্টু এক্স, ওখানে যেমন 1 ইন্টু আলফা হয়েছিল, 1 ইন্টু এক্স। এখানে লিখে রাখতে পারো যে একটি অণু নেওয়া হয়েছে। এইবার যেহেতু n সংখ্যক অণু থেকে একটা অণু হচ্ছে, তাহলে সংযোজনের পর কণার সংখ্যা কত হলো? মানে সংযোজিত হয়ে কণার সংখ্যা কত হলো? n সংখ্যক মিলে একটা হচ্ছে, যদি n সংখ্যক অণু সংযোজিত হয়ে একটা হবে। তোমার হয়েছে x সংখ্যক অণু সংযোজিত হয়েছে, x/n হবে। বুঝতে পারলে? n সংখ্যক অণু মিলে একটা হচ্ছে, তাহলে x সংখ্যক অণু যদি সংযোজিত হয় কটা হবে? ওই ঠিক নিয়ম করো না, n সংখ্যক অণু সংযোজিত হয়ে একটা অণু গঠন করছে, তাহলে এক সংখ্যক অণু 1/n, তাহলে x সংখ্যক অণু x/n, x/n। আচ্ছা, এইবার সংযোজিত অসংযোজিত অণু কটা তাহলে পড়ে রইল? তুমি তো নিয়েছো একটা, আর তার মধ্যে x সংখ্যক সংযোজিত হয়েছে, তাহলে পড়ে আছে 1 - x। আচ্ছা, তাহলে এখন বর্তমানে দ্রবণে কণার সংখ্যা কত? মোট সংখ্যা, মোট কণা সংযোজিত হয়ে যে কটা হয়েছে x/n প্লাস যে কটা পড়ে আছে 1 - x, এটা। তাহলে x সমান কি হবে? এই i সমান আমরা বলেছি সংযোজিত হবার পর কণার সংখ্যা, এইটা x/n
+1 - x আর মোট কণার সংখ্যা। এখান থেকে সলভ করে x সমান বের করো তো, কত আসছে দেখো। এটা থেকে সলভ করে x সমান কত আসছে দেখো। i সমান না, i সমান না, x সমান। i সমান তো লেখা আছে। ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও। এটা হলো 1টাকে এইদিকে নিয়ে চলে এসো, ঠিক আছে। দিয়ে x যদি কমন নাও কত হবে? 1/n - 1। তাহলে x সমান কত? i - 1/1/n - 1। একই ধরনের ফর্মুলা, শুধু নিচেটা ওখানে n - 1 ছিল, এখানে 1/n - 1 হয়ে গেল, একটু পার্থক্য, ঠিক আছে। তাহলে সংযোজন মাত্রার সঙ্গে i এর সম্পর্ক আমরা পেয়ে গেলাম। সম্পর্ক দুটোই মনে রাখতে হবে। কিভাবে এলো পরীক্ষা দেয় না, তবু করে দিলাম। যদি খুব কঠিন লাগে ছেড়ে দিতে পারো, আর যদি করতে পারো ভালো, কিন্তু ফর্মুলা ফাইনাল যে রূপটা সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে। ওটা কঠিন বললেও হবে না, মনে রাখতে হবে। আচ্ছা, এবারে তাহলে আমরা এই ভ্যান টপ গুণকের উপর কিছু অঙ্ক করব, যেটা মূল বিষয়। অঙ্কগুলোই আসে বেশিরভাগ। আর ওই তড়িৎ আমরা এ পর্যন্ত যা অঙ্ক করেছি সংখ্যাগত ধর্মের, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, হিমাঙ্কের অবনমন বা ওই সবগুলো করেছি, সব তড়িৎ অবিশ্লেষ্য দিয়ে করেছি। এবার আমাদের তড়িৎ বিশ্লেষ্য দিয়ে বা যারা সংযোজিত হয় সেগুলো দিয়ে করতে হবে, যেখানে আই চলে আসবে। এর আগের ফর্মুলাতে কোথাও আই এসেছিল কি? আসেনি, কারণ সেখানে গ্লুকোজ ছিল, ইউরিয়া ছিল, চিনি ছিল, যারা সংযোজিত বা বিয়োজিত হয় না। কিন্তু এবারে আমাদের আসবে। তাহলে দেখো, আমি দু একটা অঙ্ক আগে এখানে করাই, তারপরে বই থেকে আমরা করব মডেল অঙ্ক। দেখো কিছু, তাহলে গাণিতিক উদাহরণের একটা দেখো। কেবিআরের একটা জলীয় দ্রবণের গাঢ়ত্ব দেওয়া আছে 0.5 মোলার। এবার কেবিআরের আয়রন মাত্রা দেওয়া আছে 80%। তাহলে কেবিআরের ভ্যান টপ গুণকের মান কত? অর্থাৎ এখানে তোমার আলফার মান দেওয়া আছে, আর বের করতে হবে আই। তাহলে প্রথম কাজ, ফর্মুলাটা লেখো। আলফার সঙ্গে আই এর কি সম্পর্ক সেটা লেখো। আমরা জানি আলফা সমান i - 1/n - 1। আলফা তো আয়নায়ন মাত্রা, আই তো ভ্যান টপ গুণক। এনটা কি? এনটা কি ধরেছিলাম আমরা ওখানে? একটা ভেঙে কটা আয়ন হয় সেটা এন, তাই তো? আচ্ছা, তাহলে তুমি কেবিআরটা কিভাবে ভাঙে দেখাও আগে। কেবিআরটা কিভাবে ভাঙে? কে প্লাস বিআর মাইনাস। তার মানে এটা একটা কণা, আর এইটা মিলে 1 + 1 = 2। তাহলে এখানে তোমার n সমান হয়ে গেল 2। আচ্ছা, আলফা সমান কত দেওয়া আছে? আলফার মান কত হবে বলো? 0.5 বলা তো গাঢ়ত্ব বলে দিয়েছে। আলফা হচ্ছে আয়নায়ন মাত্রা 80%, তার মানে 80/100। আলফা একটা ভগ্নাংশ,
80% মানে আমি 100টা অণু নিয়েছি, 80টা আয়নিত হয়েছে, তাহলে নিচে থাকবে মোট অণুর সংখ্যা 100টা আর আয়নিত হয়েছে 80টা, তাহলে 80/100। তার মানে এটাকে যদি আমি করে দিই 0.8 হলো। এবার মান বসিয়ে দাও। therefore 0.8 সমান I-1/2 - 1 or I-1 সমান 0.8 or I সমান তাহলে কত হবে 1.8। এটা হয়ে গেল আনসার। এটা একটা প্রবলেম হলো, কিছুই না, সিম্পলি এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে। 2 নম্বর দেখো, (0.1 মোলার বেরিয়াম নাইট্রেট এর জলীয় দ্রবণের ওর ভ্যান্টফ গুণকের মান 2.74 হলে ওর আয়নায়ন মাত্রা গণনা করো। এটা ঠিক উল্টো, এখানে হ্যান্টফ গুণকের মান দিয়ে দিয়েছে, অর্থাৎ আই এর মান দেওয়া আছে, আলফা বের করতে হবে। একই ফর্মুলা, ঠিক ওইভাবে তাহলে বের করো। আলফার মান, আলফার ফর্মুলাটা লিখলে এবার কেভিআর এর জায়গায় কি হবে, এখানে বেরিয়াম নাইট্রেট হবে। বেরিয়াম নাইট্রেট কিভাবে আয়নিত হয় দেখাও। NO3 তাই তো, Ba+2 একটা হবে আর দুটো NO3-, তাহলে এটা একটা কণা ছিল আর এখানে এখন কত হলো, 1+2 সমান 3টি কণা হয়ে গেল। তাহলে n এর মান এখানে 3, আলফার মান আমরা জানি না, বের করতে হবে কোশ্চেন মার্ক, আর আই এর মান দেওয়া আছে, আই সমান 2.74, সেখান থেকে আলফাটা বের কর। সহজ ক্যালকুলেশন, এমন কিছু কঠিন না। 1 পয়েন্ট, ভালো করে দেখো। আচ্ছা, পার্সেন্টেজ করে দেবে, পার্সেন্টেজ। তাহলে আলফা সমান 2.74 - 1/3 - 1 সমান 1.74/2 87। এবার এটাকে পার্সেন্টেজ করলে একটু 100 করে দাও, সমান 87%। 100 দিয়ে গুণ করলে ওটা পার্সেন্টেজ হয়ে। বুঝতে পারলে সব তোমরা? হচ্ছে তো সুপ্রিয়। 3 নম্বর অঙ্ক দেখো।
300 কেলভিন উষ্ণতায় পটাশিয়াম ফেরোসায়ানাইডের একটি ডেসিমোলার পটাশিয়াম ফেরোসায়ানাইডের একটি ডেসিমোলার মানে 1/10 মোলার দ্রবণের পদার্থটি 50% আয়নিত হয়। দ্রবণের অভিস্রবণ চাপ গণনা করো। অভিস্রবণ চাপ গণনা করো। R equals to 0.082 liter atmosphere mole inverse Kelvin inverse। এবার আমরা সংখ্যাগত ধর্মে চলে যাচ্ছি। অভিস্রবণ চাপ নির্ণয় করতে হবে, তার জন্য তোমাকে আয়নায়ন দিয়ে দিয়েছে, আলফার মান দিয়ে দিয়েছে, টেম্পারেচার দিয়ে দিয়েছে, আর মোলারিটি দিয়ে দিয়েছে, মোলার গাঢ়ত্ব সি যেটা। তাহলে তোমাকে অভিস্রবণ চাপের ফর্মুলা ভ্যান টপের সমীকরণ লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখানেই ভুল হয়ে গেল। যেহেতু আয়নিত হচ্ছে আর শুধু সিআরটি নয়, হ্যাঁ এইটাই ভুল হয়ে যায় বেশিরভাগ। কারণ একটা সেই জাড্য ধর্ম বা জড়তা ধর্ম আছে না, এতক্ষণ ধরে আমরা করে আসছি, আই দিইনি, হঠাৎ করে আই চলে আসে, ওইটাই বেশি মাথায় চলে আসে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, যখনই আয়নিত হওয়ার ব্যাপার দেবে বা সংযোজিত, তখন কিন্তু আই মাস্ট, আয় না দিলে ভুল হয়ে যাবে। তাহলে এখানে তোমার পাই সমান কত দেওয়া আছে বের করতে হবে, কোশ্চেন মার্ক। আচ্ছা, আইটা কত? হ্যাঁ আচ্ছা, তার আগে টিটা বসিয়ে দাও 300 কেলভিন, আর আর এর মান হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে। আর আলফা সমান I-1/n-1, এটা আমরা জানি। তো আলফা হচ্ছে 50%, মানে 50/100 হাফ বা 0.5। এনটা কত? এন জানতে গেলে তোমাকে A4 FeCN6 পটাশিয়াম ফেরোসায়ানাইডের সংকেত, এটা তো। তাহলে এটা কিভাবে আয়নিত হয়? এটা জটিল লবণ একটা না, এই ভিতরে যেটা আছে ওটা কিন্তু ভাঙবে না, ওটা গোটা মিলে একটা হবে, আর বাইরে যেগুলো আছে ভাঙবে। তাহলে 4টে K+ হবে, আর FeCN6 এই গোটাটা মিলে একটা আয়ন হবে এবং তার চার্জ হবে 4-। থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা কিন্তু ভাঙবে না, ওটা সবটা মিলে একটাই হবে। আর তার বাইরে, থার্ড ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে ওগুলো বিয়োজিত হয়ে যাবে। তাহলে 4টে পটাশিয়াম আছে, 4টে K+,
আর এই গোটা মিলে একটা অ্যানায়ন হলো, যার চার্জ হচ্ছে 4-। তার মানে এখানে একটা কণা, আর এখানে 4 + 1 সমান 5টি কণা হলো। তাহলে এখানে n এর মান কত? n সমান 5। তাহলে এইখানে বসিয়ে দাও। therefore তোমার 0.5 সমান I-1/5 - 1। তাহলে I-1 সমান 2। তাহলে I সমান 3 হলো। আর C এর মান দেওয়া আছে, C সমান ডেসিমোলার মানে 1/10 মোলার, 1/10 m বা মোল পার লিটার। এবার মান বসা, বসিয়ে পাইটা বের করো। $7.389 হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে মানগুলো যদি বসিয়ে দাও, therefore pi = I3, C হচ্ছে 1/10 আর 0.082 আর T হচ্ছে 300। অবিশ্রবণ চাপের একক এখানে ATM হবে। যেহেতু আমরা 8টাকে লিটার অ্যাটমসফিয়ারে বসিয়েছি, 7.389 ATM। সবাই মিলিয়ে নাও ক্যালকুলেশনটা ঠিক হচ্ছে কিনা। তারপর আর 9 আসছে না, কিন্তু 9 আছে কিন্তু উত্তরে 7.3। যাই হোক, এই পর্যন্ত মেলা মানে হয়ে গেল, ঠিক আছে। পরের ডিজিটটা যদি গন্ডগোল হয় অসুবিধা নেই। আচ্ছা, তাহলে 3টে অঙ্ক হলো। 4 নম্বর দেখো, 25 গ্রাম বেঞ্জিনে 2 গ্রাম বেঞ্জোইক অ্যাসিড দ্রবীভূত করা হলো। হিমাঙ্কে অবনমন হলো 1.62 কেলভিন। সংযোজন মাত্রা বের করো। সংযোজন মাত্রা বের করো। দেওয়া আছে ব্র্যাকেটে বেঞ্জিনের KF সমান 4.9 কেলভিন কেজি মোল ইনভার্স। তাহলে এটা হিমাঙ্কের অবনমন দিয়ে, এবং যেহেতু এখানে বলেছে সংযোজন মাত্রা, সঙ্গে সঙ্গে তোমার মাথায় চলে আসবে আইটা দিতে হবে। হিমাঙ্কের অবনমনে আমরা যে সূত্র পেয়েছি এর আগে রাউল্টের, সেখানে আইটা কিন্তু জুড়তে হবে। তাহলে আগে তুমি ফর্মুলাটা লেখো।
ডেল্টা টিএফ সমান আই ইন্টু এফ ইন্টু এম। তো আই এম এর জায়গায় আমরা কি লিখি? হ্যাঁ, W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। এবার এখানে মান দেওয়া আছে সব, দেখো আগে মানগুলো রেডি করো। ডেল্টা টিএফ সমান কত দেওয়া আছে, আইটা বের করতে হবে। এফ দেওয়া আছে, সব লেখো মানগুলো আগে। W2 দেওয়া আছে, W1 দেওয়া আছে, আর M2টা বের করে নাও। বেঞ্জয়িক অ্যাসিড C6H5COOH কত হবে? সময় আগে রেডি করো না মানগুলো, এই ডাইরেক্ট বসাতে গেলে ভুল হয়। ডেল্টা টি হচ্ছে 1.62 কেলভিন হয়েছে। কোনটা? এই আণবিক ওজনটা তো? হ্যাঁ, 6টা কার্বন মানে 6×72, 6টা হাইড্রোজেন 78, 7টা কার্বন 7×12 84, 690 আর 32 122। ঠিক আছে, ডেল্টা টি 1.62 দেওয়া আছে, কেএফ দেওয়া আছে 4.9 কেলভিন কেজি মোল ইনভার্স। W2 কত? দ্রাবের ওজন 2 গ্রাম, আর W1 দ্রাবকের ওজন 25 গ্রাম। তাহলে সব মানগুলো জানা হয়ে গেল। এইবারে আমাদের ফর্মুলায় বসিয়ে আইটা বের করতে হবে। therefore I সমান কত হবে? I সমান ডেল্টা টিএফ ইন্টু W1 ইন্টু M2 বাই কেএফ ইন্টু W2 ইন্টু 1000। এটা হবে জানালাটা খুলে দাও তো, ওইটা আছে। এবার এখানে মানগুলো যদি আমরা বসাই, 1.62 ইন্টু 25 ইন্টু 122 বাই 4.9 ইন্টু 2 ইন্টু 1000। কত? 504। এটা আই এর মান বেরোলো। এখন আমাদের উত্তর আসেনি, কিন্তু চাওয়া হয়েছে সংযোজন মাত্রা এক্স। এবার এক্স এর সঙ্গে আই এর সম্পর্ক আছে, এই মাত্র আমরা করেছি গরম গরম ফর্মুলা। এক্স সমান I-1 বাই 1 বাই n-1। তো বেঞ্জয়িক অ্যাসিড C6H5COOH এটা যখন আয়নিত হবে কি পাওয়া যাবে? C6H5COO- বেঞ্জয়েট আয়ন প্লাস H প্লাস আয়ন। একটা কণা থেকে দুটো কণা হয়ে যাচ্ছে, 1 + 1 সমান দুটি কণা। এই বিষয়টা কিন্তু জানতে হবে, নাহলে n এর মানটা পাবে না তুমি। তাহলে n এর মান এখানে 2, n এর মান 2 হলো, আর i এর মান তুমি এই মাত্র পেলে 0.504। therefore x = কত হবে বের করো।
মাইনাস শেষ যাবে না কি গো? না এটাও তো মাইনাস আছে। না মাইনাস আসবে কি করে? নিচেও তো মাইনাস। হ্যাঁ 0.9। হ্যাঁ তাহলে পার্সেন্টেজ করলে 100 দিয়ে গুণ করো 99.2%। ঠিক আছে, তাহলে বেশ কিছু আমরা স্যাম্পল অঙ্ক করলাম, আরো আছে বইতে, আরো অনেক দেওয়া আছে, অনুশীলনীতে আছে, সেগুলো করতে হবে। তাহলে দ্রবণ চ্যাপ্টার শেষ হয়ে গেল, দ্রবণ চ্যাপ্টার শেষ হয়ে গেল, থিওরি প্লাস প্রবলেম শেষ হয়ে গেল।